Subscribe now and press the bell icon for listening various Bengali audio stories. ভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সংকেত অডিও স্টোরি কোনোভাবেই একে সমর্থন করে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমেই বলবো, সমস্ত সমস্যা কাটিয়ে আমরা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছি। যাই হোক, সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন রতন জেলের দ্বিতীয় গল্প। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সংকেত অডিও স্টোরি। আজকে গল্প পাঠে আলাপন এবং আমি অরূপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রতন জেলের দ্বিতীয় গল্প। শ্রাবণ মাসের মাঝামাঝি সময় শালচূড়া গ্রাম যেন হঠাৎ করেই প্রকৃতির এক অদ্ভুত উন্মত্ততায় ডুবে গিয়েছে। টানা কয়েকদিন প্রবল বর্ষণে আকাশ যেন নিজের ভার সামলাতে পারছে না। ঝরে পড়ছে অবিরাম নির্দয় ধারায়। মাঠ ঘাট সব একাকার। যে সবুজ ধানের ক্ষেত কদিন আগেও বাতাসে দুলত, আজ সেগুলো কেবল জলমগ্ন এক বিস্তীর্ণ সমুদ্রের মতো পড়ে আছে। আলপথগুলো যে কোথায় মিলিয়ে গেছে বোঝার উপায় নেই। কাদা আর জলের মিশেলে সব পথ যেন অচেনা এক গোলক ধাঁধা। গ্রামের পুকুরগুলো উপচে উঠে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আর সেই জল গিয়ে মিশেছে শিউলি নদীর উত্তাল বুকে। নদীটাও যেন তার চেনা শান্ত ভাব ধরে রাখতে পারেনি। ফুলে ফেঁপে উঠে যেন আজ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কালচে জল ঘূর্ণির মতো বয়ে চলেছে। মাঝে মাঝে গাছের ডাল, ভাঙা বেড়া, এমনকি কোথাও কোথাও ভেসে আসা খড়ের ছাউনি পর্যন্ত নদীর বুকে ভাসছে। নদীর ধার ঘেঁষে দাঁড়ালে মনে হয় আর একটুখানি বাড়লেই বোধ হয় সে গোটা গ্রামটাকে গিলে খাবে। এমনই তার ভয়াল এবং অশান্ত রূপ। আমাদের স্কুলের ফাইনাল পরীক্ষা কদিন আগেই শেষ হয়েছে। দীর্ঘ পড়াশোনার চাপ কাটিয়ে মনটা তখন একেবারে হালকা, যেন বুক ভরে শ্বাস নিতে পারছি বহুদিন পরে। তাই আর দেরি না করে একবার মামার বাড়ি থেকে ঘুরে আসার লোভ সামলাতে পারিনি। দুদিনের সেই নিশ্চিন্ত অবকাশ কাটিয়ে আকাশের মেঘের ফ্লুকুটি আরো ঘনিয়ে আসার আগেই তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছিলাম। কিন্তু কে জানতো প্রকৃতি তখন তার আসল রূপ দেখানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। সেদিন ছিল হাটবার। তবে সে হাট আর 5টা দিনের মতো ছিল না। প্রবল বর্ষণে যেন তার চেহারাটা বদলে গিয়েছে। সাধারণত সেখানে সকাল থেকেই লোকজনের কোলাহলে কান পাতা দেয়, কিন্তু সেদিন সেখানে এক অদ্ভুত বিশৃঙ্খলতা ছিল। অনেক দোকানদারই আসতে পারেনি। যারা বা এসেছিল তারাও তাড়াহুড়ো করে পসার সাজিয়ে বসেছে, আর বৃষ্টির দাপটে মাঝে মাঝে সেগুলোকে গুটিয়ে ফেলতে হচ্ছে। কাঁচা রাস্তা একেবারে কাদায় থকথক করছে। কোথাও পা ফেললেই পা ডুবে যাচ্ছে একেবারে। হাটের মাঝখানে জল জমে ছোট ছোট জলাশয়ের মতো জায়গা তৈরি হয়েছে। তার মধ্যে ভেসে বেড়াচ্ছে সবুজ পাতা, খড়কুটো, আবার কোথাও কোথাও বা উল্টে যাওয়া বাঁশের খাঁচা। মাছওয়ালাদের ঝুড়িতে জমে থাকা বৃষ্টির জল মাছের গায়ের ওপর টুপটাপ করে পড়ছে, আর তারা বিরক্ত মুখে মাথায় কাপড় চাপা দিয়ে বসে আছে। তো বাঙালির হাট কি আর একেবারে থেমে থাকে? বৃষ্টির ফাঁকে ফাঁকেই কিছু ক্রেতা এগিয়ে এসে দরাদরি করছে। আবার হঠাৎ করে বৃষ্টিটা চলে এলে সবাই ছুটে যে যার আশ্রয় খুঁজছে। ওই সন্ধ্যা নাগাদ যখন বৃষ্টির তেজটা কিছুটা কমল, তখন আর দেরি না করে আমি বেরিয়ে পড়লাম। গন্তব্য বিশুদার চায়ের দোকান। বিশুদার দোকানটা শিউলি নদীর একেবারে ধার ঘেঁষে ছোট্ট টিনের ছাউনি দেয়া একটা চায়ের ঠেক। কিন্তু আমাদের কাছে সেটা যেন এক আলাদা জগৎ। প্রতি রবিবার যদি খুব বেশি কাজের চাপ না থাকে, আমরা সেখানেই জড়ো হই। আড্ডা জমে ওঠে চায়ের কাপে চুমুক দিয়ে।
আর সেই আড্ডার সব থেকে বড় আকর্ষণ হলো আমাদের রতন খুঁড়ো। রতন খুঁড়ো না থাকলে যেন আড্ডার রঙে ফিকে হয়ে যায়। আর তার গল্প বলার ঢং, সেই রহস্যময় হাসি, আর মাঝে মাঝে থেমে গিয়ে চোখ কুঁচকে তাকানোটা, এই সব মিলিয়ে যেন রতন জেলের জালে আটকা পড়ি আমরা অজান্তেই। ভেবেছিলাম এমন দুর্যোগের দিনে বোধহয় আর কেউ আসবে না, বিশুদার দোকানটা ফাঁকাই পড়ে থাকবে। কিন্তু সেখানে পৌঁছে আমার সেই ধারণা মুহূর্তে ভেঙে গেল। দেখি ক্লাব ঘর তো বটেই, বিশুদার চায়ের দোকানের সামনেটাও রীতিমতো জমজমাট হয়ে আছে। টিনের ছাউনির নিচে কেউ বেঞ্চে, কেউ বা ভিজে মাটির উপরে ইট পেতে বসে আছে। আমাদের আড্ডার মূল পাণ্ডারা সবাই প্রায় হাজির। নিতাই, হরু, গণেশ, পল্টু এরা তো আছেই, সঙ্গে আরো 2-3 জন নতুন মুখ চোখে পড়ল। আমাকে দেখে নিতাই চায়ের পাতটা নামিয়ে রেখে হাঁ করে তাকিয়ে রইল। তারপরে তার সে চিরচেনা ভঙ্গিতে বলে উঠল, বাবা, এতদিন পরে মামার বাড়ি থেকে ফেরার সময় হলো মশাইয়ের। না ওইখানে গৃহস্থী পেতে বসেছিলি রে? হ্যাঁ, আমি ছাতাটা বন্ধ করতে করতে হেসে বললাম, আর বলিস না, এই ফিরতে না ফিরতেই তোমার বৃষ্টি শুরু হয়ে গেল। একটু দেরি হলেই আর ফেরা যেত না। হরু সঙ্গে সঙ্গে কথায় লাফিয়ে পড়লো একেবারে। আরে ওসব অজুহাত অজুহাত, আসল কথা হলো মামার বাড়ির পাটি সাপটা আর খাসির মাংস ছাড়তে বাবুর মন চাইছে না। পল্টু হেসে উঠে বলল, দেখ না, চেহারাটা কেমন টসটসে হয়ে গেছে। আমি কিছু একটা বলে প্রতিবাদ করতে যাচ্ছিলাম, ঠিক এমন সময় এর পিছন দিক থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। বিশু, কড়া করে চা বানা দেখি। বৃষ্টিটা যা শুরু হয়েছে, কখন থামবে কে জানে। আজ তো বেরোতেও ইচ্ছা করছিল না। দেখি দরজার কাছেই দাঁড়িয়ে আছেন রতন খুঁড়ো। চোখে সেই চিরচেনা রহস্যময় দৃষ্টি, ঠোঁটের কোণে মৃদু হাসি। মুহূর্তের মধ্যেই আড্ডার হালকা হাসি ঠাট্টা থেমে গিয়ে চারপাশটায় যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। রতন খুঁড়ো ধীরে ধীরে ভিতরে ঢুকলেন। তার হাতে ছিল সেই কাঠের ভরসা, যেটাকে আমরা লাঠি বললেও আসলে এটা গ্রাম্য ভাষায় অনেকে বলেন বগল কাঠি। ভেতরে এসে তিনি সেটাকে যত্ন করে পাশের দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখলেন। তারপর গামছা দিয়ে মাথাটা একবার মুছে নিয়ে যেন খুব স্বাভাবিকভাবে এসে আমাদের সামনে বসে পড়লেন। আমাদের কেউ তখন কোনো কথা বলছি না, সবাই চুপচাপ তার দিকে তাকিয়ে। রতন খুঁড়ো পকেট থেকে ধীরে ধীরে একটা কুঁচকে যাওয়া বিড়ির প্যাকেট বের করলেন। তারপরে একটা বিড়ি ঠোঁটে চেপে ধরলেন। দেশলাই ঘষে আগুন ধরিয়ে প্রথমবার একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন। তারপর চোখ দুটো কেমন যেন আধ বোঝা করে বললেন, একটু আগে রেডিওতে 7টার খবর শুনে এলাম। বঙ্গোপসাগরে প্রচণ্ড নিম্নচাপ তৈরি হয়েছে। এই বর্ষা কিন্তু আর থামবে না রে, পুরো 1 সপ্তাহ চলবে। কথাটা শুনে নিতাই একটু উৎকণ্ঠার সুরে বলে উঠল, হ্যাঁ, তাই নাকি গফুরো? তাহলে তো শিউলি নদী এবার সত্যি উপচে পড়বে মনে হচ্ছে। রতন খুঁড়ো কোনো জবাব দিলেন না, শুধু বিড়িতে আর একটা টান দিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে ছেড়ে দিলেন। তারপরে হঠাৎ করেই গলা চড়িয়ে দোকানের ভিতরের দিকে তাকিয়ে ডাক দিলেন, এই শিবু, যাওয়ার সময় মনে করে 3টে ব্যাটারি দিয়ে দিস তো। রেডিওটা আবার নড়বড়ে দশা। আর হ্যাঁ, তোর চাটা হলো? অনেকক্ষণ তো বসে আছি। শিবুদা হেসে বলল, এক্ষুনি দিচ্ছি কখনো। চারপাশে তখন আবার হালকা গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু আমরা যারা রতন খুঁড়োর গল্পের নিয়মিত শ্রোতা, তারা বুঝে গেছি আজ কিছু একটা শুরু হতে চলেছে। চারপাশে তখন বৃষ্টির মৃদু শব্দ হচ্ছে। টিনের ছাউনি পেয়ে টুপটাপ করে জল গড়িয়ে পড়ছে। বাতাসে কেমন যেন একটা স্যাঁত স্যাঁতে গন্ধ, মাটি, কাদার, চায়ের উষ্ণ ধোঁয়ার মিশ্রণ। সেই পরিবেশে হঠাৎ করেই আমার মাথায় একটা খেয়াল এলো। আমি একটু এগিয়ে এসে বললাম, খুড়ো, এই পাতলার রাতে একটা বেশ ভয়ঙ্কর রোমাঞ্চকর গল্প বলো না, তোমার নিজের জীবনের অভিজ্ঞতা। শুনলে বেশ জমে যাবে কিন্তু। হ্যাঁ,
আমার কথা শেষ হতে না হতেই নিতাই, হরু, পল্টু সাহেব দিয়ে বলল, বেশ মজা হবে কিন্তু, হ্যাঁ? কি বলিস, হ্যাঁ? মুহূর্তের মধ্যে সবাই প্রায় চেপে ধরল রতন খুড়োকে। যে কাল রাতে নাকি কেউ হেসে, মাছ কেউ ফেলেছিল। অনুরোধ করে, আবার কেউ বা মজা করে। কিন্তু সবার চোখেই তখন একটা কৌতূহল। রতন খুড়ো প্রথমে কোনো কথা বললেন না, শুধু বিড়িটা একটা লম্বা টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে ধীরে ধীরে বললেন, ঠিক আছে, তোদের আজ একটা গল্প বলি। এটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর বাজে অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা। বিনু পিসি মারা যাওয়ার বছর দুয়েক পরের ঘটনা। তোরা তো জানিস, আগেও বলেছি, বিনু পিসিকে আমি কতটা ভালোবাসতাম। ছোটবেলা থেকে যেন একসাথেই মানুষ হয়েছি আমরা। খাওয়া দাওয়া, ওঠা বসা, সব কিছুতে পিসি ছিল আমার ছায়া সঙ্গী। তাই যখন ও এমন করে হঠাৎ চলে গেল, তখন নিজেকে সামলাতে আমার বড্ড সময় লেগেছিল। ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল যেন। চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও আমার কাছে সবই কেমন যেন নিস্তেজ, অর্থহীন মনে হতো। বাবাও বুঝতে পারতো আমার অবস্থা, কিন্তু কি করবে বল, আমি কারোর সঙ্গে ঠিক করে কথাই বলতাম না। খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলাম। সারাদিন চুপচাপ বসে থাকতাম, কখনো বা অকারণে বাইরে কোথাও চলে যেতাম। বাবা পড়লেন মহা চিন্তায়, কিভাবে আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায় তা নিয়ে সারাক্ষণ ভাবতেন। শেষমেশ আমার এক দুঃসম্পর্কের পিসিমশাইয়ের সঙ্গে আলোচনা করে ঠিক হলো আমাকে কিছুদিনের জন্য ওদের বাড়িতে পাঠানো হবে। ভাবলেন পরিবেশ বদলালে হয়তো মনটাও একটু হালকা হবে, নতুন জায়গা, নতুন মানুষ, হয়তো আবার আগের মতোই হয়ে উঠতে পারবো। আমি তখন এইসব নিয়ে বিশেষ কিছু ভাবার অবস্থায় ছিলাম না। বাবা যা বলল চুপচাপ মাথা নেড়ে রাজি হয়ে গেলাম। কিন্তু তখন কে জানতো সেই যাওয়া আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা শুরু হয়ে দাঁড়াবে। আমার পিসিমশাইয়ের বাড়ি ছিল একেবারে অন্যরকম এক গ্রামে। নাম তার কাঞ্চনপুর। ছোট্ট, শান্ত, অথচ কি অদ্ভুত এক মায়া ছিল জায়গাটার মধ্যে। চারপাশে সবুজ মাঠ, দূরে তাল গাছের সারি, আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা সরু খাল। দেখলে মনটা কেমন যেন হালকা হয়ে যেত। তবে আমি যখন সেখানে গিয়েছিলাম তখন অনেকটাই ছোট। ঠিক করে যে সবকিছু মনে আছে এমনও নয়। তার আগে দু একবার পিসিমশাই আমাদের বাড়িতে এসেছিলেন, সেইটুকু আবছা আবছা মনে পড়ে। তিনি আমার নিজের পিসিমশাই নন ঠিকই, তবে সম্পর্ক যতই দূরের হোক, ব্যবহারে কোনোদিন তার ছাপ পড়েনি। খুব আপন মানুষ ছিলেন। পিসিমশাইয়ের এক ছেলে, আমারই প্রায় সমবয়সী, নাম বলাই। খুব চঞ্চল, দুষ্টু আর হাসি খুশি ছেলে। প্রথম দিন থেকেই এমনভাবে আমার সঙ্গে মিশে গেল যেন বহুদিনের চেনা। আমি তখন নিজের দুঃখে কেমন যেন গুটিয়েছিলাম, কিন্তু বলাইয়ের সঙ্গে আলাপ হতেই অজান্তেই একটু একটু করে সেই ভারটা যেন হালকা হতে শুরু করলো। সেদিন দুপুরবেলা গরুর গাড়িতে করে বাবা আর আমি রওনা হলাম কাঞ্চনপুরের উদ্দেশ্যে। কাঁচা রাস্তায় গরুর গাড়ি দুলতে দুলতে এগোচ্ছে, আর আমি চুপচাপ বসে আছি বাবার পাশে। বাবা শুধু আমাকে পৌঁছে দিতেই যাচ্ছিলেন তা নয়, সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন অনেক কিছু। গাড়ির পেছনে বাঁশের বড় বড় ঝুড়িতে ছিল পুকুরের টাটকা রুই আর কাতলা মাছ। একদিকে বেঁধে রাখা কচি লাউ, কুমড়ো, পুঁই শাক, আর একটা ঝাঁপিতে ভরা ছিল আলু পেঁয়াজ। এছাড়াও
মোক্ষদা মাসি দিয়ে দিয়েছিলেন ঘরের বানানো আচার আর কিছু মুড়ি চিড়ে। আমাদের বাড়ি থেকে কাঞ্চনপুর যেতে বেশ খানিকটা সময় লাগে। রাস্তাটা ভালো না, এবড়ো খেবড়ো উঁচু নিচু রাস্তা। গরুগুলো কষ্টে টানছিল গাড়িটা। শেষমেশ যখন কাঞ্চনপুরে পৌঁছালাম তখন সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়েছে। চারিদিকে আলো কেমন নরম হয়ে এসেছে, সোনালি আভা ছড়িয়ে পড়েছে মাঠের উপর। সেই আলোয় গ্রামটা যেন আরো শান্ত, আরো নির্জন লাগছিল। আমার ওই পিসিকে আমি কোনোদিন দেখিনি। ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম পিসি নাকি বলাইয়ের জন্মের সময় মারা যায়। সেই থেকে পিসি মশাই আর বিয়ে করেননি, একাই ছেলেকে মানুষ করেছেন। পিসি মশাইয়ের বাড়িটা ছিল বিশাল বড় মাটির তৈরি দোতলা বাড়ি। নিচের তলায় কয়েকটা বড় বড় ঘর, মাটির দেয়ালগুলো মোটা আর শক্তপোক্ত। উপরে কাঠে সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর উপরের ঘরগুলো ছিল খোলা জানলা। সেখান থেকে দূরের মাঠ আর গাছপালা দেখা যেত পরিষ্কার। বাড়ির চালটা ছিল অনেক উঁচু, খড় দিয়ে মোড়া। দেখলেই বোঝা যায় বেশ পুরনো হলেও কত যত্নে রাখা হয়েছে। সামনে একটা বড় উঠোন, এক কোণে তুলসীর মঞ্চ, আর তার পাশেই একটা পুরনো কুয়ো। বাড়ির চারপাশে আম, কাঁঠাল, নারকেল গাছের সারি। বিকেলের আলোয় সেগুলোর ছায়া পড়ে উঠোন জুড়ে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি করেছিল। সব মিলিয়ে জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। পিসি মশাই তখন বাড়ির উঠোনে বসে জাল বুনছিলেন। আমরা গরুর গাড়ি নিয়ে উঠোনে ঢুকতে তিনি চমকে উঠে তড়িঘড়ি করে গাছ ফেলে এগিয়ে এলেন আমাদের দিকে। আমাদের দেখে মুখে এক আনন্দের ছাপ ফুটে উঠল, যেন কতদিনের অপেক্ষার অবসান হলো। আরে দাদা, এসে গেছো? কোনো অসুবিধা হয়নি তো পথে? না ভাই, অসুবিধা আর কি, এই রাস্তা একটু খারাপ ছিল, তাছাড়া ঠিকঠাকই এসেছি। আমি তো সকাল থেকেই পথ চেয়ে বসে আছি। তারপর হঠাৎই তার চোখ আমার উপর গিয়ে পড়ল। একটু থেমে অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, এই তো রতন। হ্যাঁ, আরে কত বড় হয়ে গেছিস রে। এই শরীরখানা দেখছি একেবারে রোগা হয়ে গেছে। হ্যাঁ কিরে, খাওয়া দাওয়া করিস না নাকি? হ্যাঁ, আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার আগেই বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওর অবস্থা তোমাকে কি বলবো। বিনু চলে যাওয়ার পর থেকে ছেলেটা একেবারে একেবারে ভেঙে পড়েছে। ঠিকমতো খায় না, কারোর সঙ্গে কথাও বলে না। পিসিমশাই চুপ করে শুনলেন, তারপর ধীরে ধীরে বললেন, বুঝেছি দাদা। কিছুদিন আমার কাছে থাকুক না, পরিবেশ বদলালেও মানুষের মনটা বদলে যায়। তোমার ভরসাতেই তো এলাম, দেখো যদি একটু স্বাভাবিক হয়। চিন্তা করবেন না দাদা, যতদিন আমার কাছে থাকবে আমি নিজের ছেলের মতনই দেখাশুনো করব। বলাই আছে, ওর সঙ্গে খেলাধুলো করবে, দুদিনে সব ভুলে যাবে। দেখো, বাবা সেদিন রাতটা থেকে গেলেন পিসিমশাইয়ের বাড়িতে। সারাদিনের পথের ক্লান্তি বলাইয়ের সঙ্গে প্রথম দিকে অবশ্য একটু অস্বস্তি লাগছিল আমার। আমি তখনও নিজের মধ্যেই গুটিয়ে থাকতাম, কারোর সঙ্গে সহজে মিশতে পারতাম না। কিন্তু বলাইটা ছিল একেবারে উল্টো স্বভাবের, প্রচণ্ড চঞ্চল, হাসি খুশি আর ভীষণ মিশুকে। প্রথমে একটু দূরত্ব থাকলেও ওর সঙ্গে বেশি সময় লাগেনি আমার মন খুলতে। কখন যে ওর গল্প, ওর হাসি আর ওর অবিরাম কথা বলার মধ্যে দিয়ে আমার মনটা একটু একটু করে হালকা হয়ে উঠল, সে আমি নিজেই বুঝতে পারিনি। পরদিন সকালে বাবা রওনা দিলেন। যাওয়ার সময় আমার মাথায় হাত রেখে বললেন, ভালো করে থাকিস, মাসখানেক পরে এসে তোকে নিয়ে যাব। আর যদি তোর বিষে মর্যায় রায়পুরে যায়,
তখন ও সঙ্গে করে নিয়ে আসবে। আমি কিছু বলিনি, শুধু চুপচাপ দাঁড়িয়েছিলাম। বাবা গরুর গাড়িতে উঠলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম গাড়িটা ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। পিসি তো আগেই মারা গেছে, তোদের বলেছি। তাই বাড়িতে রান্না বান্না সব দায়িত্ব ছিল আন্নাকালীর ওপর। গ্রামেরই এক বৃদ্ধা মহিলা, ছোটখাটো গড়ন, কুঁচকে যাওয়া মুখ, কিন্তু চোখ দুটো ছিল অদ্ভুত মায়ায় ভরা। আমরা তাকে আন্নামা বলে ডাকতাম। সেও আমাকে প্রথম দিন থেকে আপন করে নিয়েছিল। পিসিমশাইয়ের ছিল এক বিশাল বড় মাছের ভেড়ি। গ্রামের একেবারে শেষ প্রান্তে অনেকটা জমি জুড়ে সেই জলাশয়। ভোর হলেই পিসিমশাই বেরিয়ে যেতেন, হাতে জাল, কাঁধে ঝাঁপি। কখনো কখনো আমাকে ডেকে যাওয়ার কথাও বলতেন, কিন্তু তখন আমার মন যেতে চাইতো না। তিনি সারাদিন সেই ভেড়ির কাজেই ব্যস্ত থাকতেন। মাছ দেখা, জাল ফেলা, লোকজন সামলানো। ফিরতেন কোনো দিন সন্ধেবেলায়, কোনোদিন আবার বেশ রাত করে। আর বলাই, তার ছিল একেবারে অন্য নেশা, পাখি ধরা। ছোট একটা জাল ছিল ওর, খুব যত্ন করে রাখত। বিকেল হলেই সেটা কোমরে গুঁজে বেরিয়ে পড়তো পাখির খোঁজে। প্রথম আমি যেতে চাইতাম না, কিন্তু বলাই প্রায় জোর করেই আমাকে সঙ্গে নিয়ে যেত। চল না, বসে থেকে কি করবি? দেখবি কত পাখি মেরে আনি আমি। চল 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 চল। প্রথম যেতে চাইতাম না, তারপর একদিন দুদিন কেমন করে যেন অভ্যেস হয়ে গেল। বাড়ি থেকে একটু দূরে একটা বড় মাঠ ছিল। মাঝে মাঝে ঝোপঝাড়, কোথাও বা নিচু জমিতে জল জমে একটা ডোবা তৈরি হয়েছে। সেই মাঠেই বিকেলের দিকে অসংখ্য পাখি এসে ভিড় করত। আমরা চুপচাপ জাল পেতে ঘাসের আড়ালে বসে থাকতাম, আর বলাই নিঃশব্দে লক্ষ্য করত। ও নানা রকম পাখি ধরত, শালিক, দোয়েল, ঘুঘু, মাঝে মাঝে বক বা পানকৌড়িও চোখে পড়ত। তবে সেগুলো ধরা কিন্তু অত সহজ ছিল না। আর হ্যাঁ, কখনো কখনো সবুজ টিয়া পাখিও দেখা যেত গাছের ডালে বসে। ওদের ধরতে পারলে বলাইয়ের আনন্দের আর সীমা থাকতো না। পাখিগুলো নিয়ে বাড়িতে কিছুদিন বন্দি করে রেখে বলাই আবার ছেড়ে দিত তাদের খোলা আকাশে। এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগতো। একদিন বিকেলে আমরা দুজনে মাঠের ধারে বসেছিলাম। আকাশে তখন হালকা মেঘ, সূর্য ডুবতে বসেছে। হঠাৎ বলাই কেমন যেন গম্ভীর হয়ে গেল। চারপাশে একবার তাকিয়ে নিয়ে নিচু গলায় আমাকে বলল, এই শোন রতন, তোকে একটা জায়গায় যাওয়ার কথা বলবো, যাবি? আমি একটু অবাক হয়ে বললাম, কোথায় বলাই? বলাই একটু এগিয়ে এসে ফিস ফিস করে বলল, কসাইডাঙ্গার মাঠ, নাম শুনেছিস? আমি মাথা নাড়ালাম, না তো, ওটা আবার কোথায়? এই যে আমরা যেই মাঠে আসি তারও অনেক ভেতরে, চারিদিক গাছে ঘেরা, মাঝখানে বড় ফাঁকা জায়গা। সেখানে এমন পাখি আসে না রে। আমি কৌতূহলী হয়ে বললাম, কি পাখি? বন কবুতর। জানিস, ওদের মাংস দারুণ হয়, গ্রামে অনেকে খায়। একবার যদি ধরতে পারি দেখিস কি মজা। আমি একটু ইতস্তত করে বললাম, তাহলে কাল সকালে যাই না? বলাই সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বাধা দিয়ে বলল, না রে, ওখানে দিনে গেলে কিছুই পাবি না, যেতে হবে রাতে। রাতে? রাতে আবার কেন? ওরা রাতে বেশি নামে, আর কেউ ওদিকে যায় না অতটা। আমি তখন দ্বিধাগ্রস্ত হয়ে বললাম, কেউ ওদিকে যায় না কেন? তা জানি না, তবে বাবা একদিন বলেছিল ওই কসাইডাঙ্গার মাঠে কি একটা থাকে। শোন, যদি বাবা শুনে ফেলে আমরা কসাইডাঙ্গার মাঠে যাচ্ছি, তাহলে একেবারে চামড়া তুলে নেবে।
আমি চুপ করে রইলাম। বুকের ভেতর কেমন যেন ধুকপুক করছিল। বলাই তখন আমার কাঁধে হাত রেখে বলল, ভয় পাচ্ছিস নাকি? আরে আমি তো আছি, কিছু হবে না। বরং এমন পাখি ধরবো তুই কোনোদিনও দেখিসনি। তাছাড়া আমরা দুজন তো যাব না, আমাদের সঙ্গে যাবে ঝন্টু আর পলাশ। ওরা আমার বন্ধু, এই পাশেই ওদের বাড়ি। সেদিন ছিল শুক্লা চতুর্দশীর রাত। আকাশে পূর্ণ চন্দ্র, চারিদিকে জ্যোৎস্নার ফিকে আলোয় ভেসে যাচ্ছে। রাত গভীর হতেই পিসিমশাই ঘুমিয়ে পড়লেন। বাড়ির ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শুধু দূরে কোথাও ঝিঝি পোকা আর বুনো শিয়ালের ডাক কানে আসছে। আমরা দুজন পা টিপে টিপে উঠোন পেরিয়ে দরজার কাছে এলাম। খুব সাবধানে কপাটটা খুললাম যাতে কোনো শব্দ না হয়। বাইরে বেরিয়ে উঠোন পেরিয়ে এসে নিঃশব্দে চলে গেলাম পেছনের মাঠটার দিকে। আমরা গিয়ে দাঁড়াতেই দেখি পলাশ আর ঝন্টু আগেই এসে হাজির হয়েছে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে, যেন আমাদের অপেক্ষাতেই ছিল। তবে এবার ব্যাপারটা একটু আলাদা মনে হলো। ঝন্টুর হাতে ছিল বিশাল বড় আকারের একটা জাল, আর সঙ্গে মোটা বড় একটা কাপড়ের ব্যাগ। পলাশের হাতে ছিল একটা হ্যারিকেন লণ্ঠন। হ্যারিকেনের হলদে আলোয় ওদের দুজনের মুখটা কেমন যেন অদ্ভুত ভীত লাগছিল। পলাশ বলল, দেখ বলাই, ওই কসাই ডাঙার মাঠটার কিন্তু অনেক বদনাম। শুধু তুই আমার ভালো বন্ধু বলে আমি তোর সঙ্গে যাচ্ছি, আর তোকে আরও একবার সাবধানও করে দিচ্ছি। তোরা ভয় পাচ্ছিস নাকি? শোন, জোর করে আমি কাউকে নিয়ে যেতে চাই না। যদি ভয় পেয়ে থাকিস তাহলে যা, ফিরে যা, এখান থেকেই চলে যা। আমি কিছু বললাম না, শুধু চারপাশে একবার তাকিয়ে ঝন্টু বলল, আরে ভাই, খামোখা রাগ করছিস কেন? চল না, যা হওয়ার দেখা যাবে। তবে তোকে একা রেখে কিন্তু আমরা যাব না। দেখাই যাক না কসাইডাঙ্গার মাঠে কি আছে। হ্যাঁ, হতেই তো পারে গুজব। কসাই ডাঙার মাঠ নামটা যেমন, জায়গাটাও ঠিক তেমনই। দূর থেকেই বোঝা যায় এটা কোনো সাধারণ মাঠ নয়। চারপাশে উঁচু উঁচু উলুবন, এতটাই ঘন যে জ্যোৎস্নার আলো ঠিকঠাক ভেতরে ঢুকতে পারে না। বাতাস বইলে সেই উলুবনগুলো একসঙ্গে দুলে ওঠে, আর তখন মনে হয় যেন অজস্র অদৃশ্য কিছু একটা ফিসফিস করে উঠছে। মাঠের মাঝখানে একটা জায়গা আছে, চারদিকের তুলনায় খানিকটা উঁচু। সেখানে কয়েকটা ব্যাঁকা ট্যারা গাছ দাঁড়িয়ে, ডালপালা শুকনো, চারপাশটা ঝোপঝাড়ে ঘেরা। দেখলে মনে হয় যেন একটা ছোট্ট দ্বীপ, চারিদিকে উলুবনের সমুদ্র। কিন্তু সেই জায়গাটার দিকে তাকালেই আমার কেমন যেন ভয় করছিল, কেমন যেন লাগছিল যেন অনেকদিন আগে সেখানে কিছু একটা ছিল। হয়তো কোনো পুরনো শ্মশান, হয়তো এখনো তার চিহ্ন মাটিতে লুকিয়ে আছে। যাই হোক, আমরা যখন মাঠে নামলাম তখনই আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। বাতাসটা ছিল ঠান্ডা কিন্তু অদ্ভুত, যেন তার মধ্যে একটা স্যাঁতস্যাঁতে পচা গন্ধ মিশে আছে। চারিদিকে কোনো পাখির ডাক নেই, কোনো জন্তু জানোয়ারের আওয়াজ নেই। আমি বলাইকে আস্তে আস্তে করে বললাম, এই জায়গাটা ঠিক ভালো লাগছে না রে। বলাই কোনো জবাব দিল না, শুধু সেই মাঝখান জায়গাটার দিকে তাকিয়ে রইল। চোখে কেমন একটা অদ্ভুত স্থির দৃষ্টি। তখনই আমার মনটা কেমন যেন কু ডাকতে লাগলো।
একবার মনে হচ্ছিল আমরা যেন ভুল জায়গায় এসে পড়েছি। পাখি ধরার কৌশলটা কিন্তু বেশ অদ্ভুত ছিল, আমার কাছে একেবারে নতুন। প্রথমে আমরা 4 জন মিলে সেই উঁচু জায়গাটাকে ঘিরে ফেললাম। পলাশ আর ঝন্টু যে বড় জালটা এনেছিল সেটা খুলে চারিদিকে টান টান করে পেতে দিল, প্রায় একটা বৃত্তের মতো করে। জালটা এতটাই চওড়া আর উঁচু ছিল যে বাইরে থেকে ঠিক বোঝাই যায় না কোথায় ফাঁদ পাতা হয়েছে। আমাদের মধ্যে 2 জন জালের বাইরে দাঁড়িয়ে রইল, জালটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। আর আমি আর বলাই ঢুকে পড়লাম উলুবনের ভেতরে। উলুগুলো এত উঁচু আর ঘন ছিল যে তার ভেতরে ঢুকতেই দম বন্ধ হয়ে আসে। আমরা লাঠি দিয়ে হাত দিয়ে জোরে জোরে উলুগুলোকে আঘাত করব। উদ্দেশ্য একটাই, যেসব পাখি ওই ঝোপের মধ্যে লুকিয়ে আছে তারা যেন ভয় পেয়ে একসঙ্গে উড়ে বেরিয়ে আসে। আর যখন তারা হঠাৎ করে উঠবে তখন সোজা গিয়ে পড়বে চারদিকে পাতা জালের মধ্যে। এটাই ছিল কৌশল, সহজ কিন্তু অদ্ভুত রকমের কার্যকর। জালটা পেতে দিয়ে আমরা বুঝলাম যেখান থেকে পাখিগুলোকে তাড়াতে হবে সেই জায়গাটা বেশ খানিকটা দূরে। হাঁটতে গেলে 2-3 মিনিট তো লেগেই যায়। মাঝখানে উলুবনের ঘন জঙ্গল, কোথাও কোথাও কাদা, আবার কোথাও শুকনো মাটি। তাই জালটা ঠিকঠাক বসিয়ে দিয়ে আমরা সেখান থেকে সরে এলাম। সরে গিয়ে দাঁড়ালাম উলুবনের একেবারে সামনের দিকে, যেখান থেকে শুরু করব পাখি তাড়ানোর কাজ। সেখানে পৌঁছে বলাই আস্তে আস্তে করে বলল, এইখানে একটু দাঁড়া, এখনই শুরু করলে হবে না, একটু সময় দিতে হবে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চারিদিকে তখন কেমন একটা চাপা নীরবতা, শুধু দূরে কোথাও হাওয়া বইছে আর উলুগুলো হালকা হাওয়ায় তুলছে। পলাশ মাটিতে হেরিকেন লণ্ঠনটা নামিয়ে রাখলো। ঝন্টু তখন পকেট থেকে একটা বিড়ি বের করে ঠোঁটে চেপে ধরালো। একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, এ বলাই, আজ বেশ কিছু ধরা পড়বে মনে হচ্ছে। তবে পরিবেশটা কেমন যেন অদ্ভুত লাগছে না? কি নিস্তব্ধতা, তার মধ্যে আবার গাটা ছমছম করছে। ধরতেই হবে, এত কষ্ট করে এখানে আসা, খালি হাতে ফিরলে কিন্তু চলবে না। সেই দিন তো 2টা শালিক আর একটা দোয়েলেই শেষ। আজ যদি ভাগ্য ভালো থাকে বন কবুতর পেয়ে যাবি। আমি পাশে দাঁড়িয়ে সব শুনছিলাম, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন অকারণে কেঁপে উঠছিল। তখনও বুঝতে পারিনি আমরা পাখি ধরার জন্য অপেক্ষা করছি, কিন্তু কেউ যেন আমাদের জন্য অপেক্ষা করছিল। মিনিট 5 পর বলাই ইশারা করলো সময় হয়েছে। আমরা 3 জন একসঙ্গে উলুবনের ভেতরে ঢুকে পড়লাম। তারপর লাঠি দিয়ে হাত দিয়ে ঘা দিতে দিতে এগোতে লাগলাম সামনের দিকে। অসংখ্য পাখি একসঙ্গে ডানা ছটপট করতে করতে উড়ে চলল। আমরা তাড়াতে তাড়াতে এগিয়ে চললাম। আর একটু পরেই জালের কাছে এসে পড়লাম। হিসেব মতো অন্তত 50-60টা তো পাখি জালে পড়ার কথাই। এ বলাই, গিয়ে দেখ কতটা পড়লো। বলাই কোনো কথা না বলে ধীরে ধীরে এগিয়ে গেল জালের দিকে। প্রথমে আমরা বিষয়টা লক্ষ্য করিনি, কিন্তু একটু পরেই দেখলাম বলাই একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। নড়াচড়া নেই, মুখে কোনো শব্দ নেই, এক দৃষ্টিতে জালের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ঝন্টু বলল, কিরে, কি হলো? কোনো জবাব নেই। তখন ঝন্টু নিজেই এগিয়ে গেল। ঝন্টু গিয়ে দাঁড়াতেই দেখলাম ও যেন থমকে গেছে। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বড় বড়।
এবার আমার খটকা লাগলো, বুকের ভেতরটা কেমন ধুকপুক করতে লাগলো। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম ওদের দিকে। জালের সামনে এসে দাঁড়িয়ে প্রথমে কিছুই বুঝতে পারিনি, শুধু দেখলাম জাল ভর্তি অসংখ্য পাখি, যেন প্রত্যাশা মতোই শিকার হয়েছে। আমি হাত বাড়িয়ে মাটিতে রাখা হেরিকানটা তুলে নিলাম, আস্তে আস্তে আলোটা জালের দিকে তুললাম, আর তারপর যে দৃশ্যটা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। জালে সত্যি অজস্র পাখি আছে বটে, কিন্তু একটারও মাথা নেই, সবগুলোর গলা কাটা। রক্ত ঝরছে, ডানাগুলো কাঁপছে তীর তীর করে, যেন কেউ নিখুঁতভাবে একটার পর একটা পাখির গলাগুলো কেটে নিয়েছে। কি ব্যাপার হলো কিছুই বুঝে উঠতে পারলাম না। বলাই হঠাৎ করে ধপ করে মাটিতে বসে পড়ল, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো স্থির, যেন যা দেখেছে তা বিশ্বাস করতে পারছে না। আমি আর ঝন্টু দুজনেই নিশ্চুপ দাঁড়িয়ে, কারোর মুখে কোনো কথা নেই, শুধু চারপাশে সেই নিস্তব্ধতা। ঝন্টু কাঁপা কাঁপা হাতে পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালো, তারপর বলল, কি হলো ব্যাপারটা বলতো বলাই? পাখিগুলোর এভাবে এভাবে গলা কাটা কেন? বলাই কোনো জবাব দিল না, শুধু সেই জালের দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটা বুঝতে চেষ্টা করছে। কয়েক মুহূর্ত কেটে গেল, তারপর ঝন্টু আবার বলল, চল তো দক্ষিণ দিক ঘেঁষে একবার জাল পাতি, দেখি এবার কি হয়। আমরা তিনজনে আবার জাল গুটিয়ে নিয়ে মাঠের দক্ষিণ দিকের দিকে এগোলাম। সেখানে গিয়ে আবার আগের মতো করে জাল পাতা হলো, সেই একই কায়দা, একই সতর্কতা। তারপর আবার আমরা উলুবনের ভেতরে ঢুকে লাঠি দিয়ে ঘা দিতে দিতে পাখিগুলো তাড়াতে লাগলাম। কয়েক মিনিটের মধ্যেই আবার সেই শব্দ। আমরা ছুটে এলাম জালের দিকে, আর তারপর আবার ঠিক একই দৃশ্য, জাল ভর্তি অসংখ্য পাখি, কিন্তু একটারও মাথা নেই, সবগুলোর গলা কাটা। অজান্তেই মুখ থেকে বেরিয়ে এলো, এত নৃশংসভাবে পাখিগুলোর গলা কাটছে কে? দুবার একই ঘটনা ঘটার পর আমাদের আর বুঝতে বাকি রইল না এই মাঠে কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কিন্তু সেটা কি তা কোনোভাবে মাথায় ঢুকছিল না। আমি বললাম, শোন, তোরা আর একবার জাল পাত, কিন্তু এবার আমি জালের কাছেই দাঁড়িয়ে থাকবো, দেখবো আসলে কি হয়। কথাটা বলতেই পলাশ কেঁপে উঠল, তার গলা প্রায় কান্নার মতো শোনাচ্ছিল। না রে ভাই, এ ভাই চল ফিরে যাই, এই জায়গাটা কেমন ভালো লাগছে না রে, চল ফিরে যাই। ঝন্টুর অবস্থাও তখন করুণ, তার হাত পা যেন অবশ হয়ে আসছে, ঠোঁট শুকিয়ে গেছে, কাঁপা কাঁপা গলায় সে বলল, হ্যাঁ রে, আমারও কেমন যেন লাগছে, চল না ফিরে যাই। কিন্তু বলাইকে দেখে মনে হচ্ছিল ও নিজেকে জোর করে শক্ত করে রেখেছে, হয়তো ভয় ওরও লাগছিল, কিন্তু সেটা প্রকাশ করলে আমরা কেউ আর দাঁড়িয়ে থাকতে পারবো না। বলাই আমাদের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ঠিক আছে, তোরা জাল পাত। রতন, দেখা যাক কি হয়। আমরা জালটা নিয়ে এগোলাম উলুবনের উত্তর দিকে। সেখানে গিয়ে আবার আগের মতো করে জাল পাতা হলো। আমি একা দাঁড়িয়ে রইলাম জালের কাছে, হাতে হেরিকেন লণ্ঠন,
চারপাশে জ্যোৎস্নার হালকা আলোয় অদ্ভুত এক নিস্তব্ধতা। দূরে বলাই, ঝন্টু আর পলাশ ঢুকে পড়ল উলু বনের ভেতর। উত্তর দিকটায় যেদিকে জালটা পাতা হয়েছিল, উলু বনের মাঝখানে একটা উঁচু ঢিবির মতো জায়গা ছিল। সেই ঢিবিটার ঠিক পেছনে দাঁড়িয়েছিল বিরাট এক পুরনো শিরীষ গাছ। ডালপালা ছড়িয়ে যেন অন্ধকারের মধ্যে একটা বিশাল ছায়ামূর্তি। গাছটার নিচে মাটি একটু উঁচু, আর চারপাশের উলুগুলো একটু কম ঘন। সেই জন্য জায়গাটায় লুকিয়ে বসার জন্য একেবারে উপযুক্ত। আমি বসলাম, এমনভাবে জায়গা নিলাম যাতে সামনে পাতা জালটা স্পষ্ট চোখে পড়ে। হ্যারিকেনটাকে একটু আড়ালে রেখে দিলাম যাতে আলোটা খুব বেশি বাইরে না যায়, শুধু জালের দিকটা হালকা করে দেখা যায় এমন। তারপর চুপ করে বসে রইলাম। নিঃশ্বাস পর্যন্ত যেন ধীরে ধীরে নিচ্ছিলাম। চারপাশে তখন এমন নিস্তব্ধতা যেন পুরো মাঠটা শ্বাস আটকে বসে আছে। দূরে কোথাও উলু বনের ভেতর থেকে হালকা একটা শব্দ ভেসে আসছিল। সম্ভবত বলাইরা ঘা দিতে শুরু করেছে আবার। আমি চোখ এক দৃষ্টে জালের দিকে চেয়ে বসে আছি, অপেক্ষা করছি কি ঘটে দেখার জন্য। মনে হচ্ছিল এইবারই হয়তো রহস্যের পর্দা উঠবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম উলু বনের উল্টো দিক থেকে বলাই, ঝন্টু আর পলাশ ঘা দিতে দিতে এগিয়ে আসছে, আর তার ফাঁক দিয়ে একটার পর একটা পাখি উড়ে এসে জালে বসছে। আমি স্থির হয়ে রইলাম, চোখ এক দৃষ্টে জালের দিকে। এবার যে দৃশ্য দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। জালের দিক থেকে চোখ সরিয়ে আমার হঠাৎই নজর গেল শিরীষ গাছটার গোড়ার দিকে। জায়গাটা খুব অন্ধকার, জ্যোৎস্নার আলো ঠিক মতো পৌঁছায় না সেখানে। আর ঠিক সেই অন্ধকারের ভেতর থেকেই ভেসে আসছিল একটা বিভৎস খড়খড়ে শব্দ। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল, তবুও চোখ সরাতে পারলাম না। তাকিয়ে রইলাম, আর ঠিক তখনই গাছটার আড়াল থেকে ধীরে ধীরে একটা বিশাল ছায়ামূর্তি বেরিয়ে এলো। উচ্চতায় প্রায় মানুষের চেয়ে দ্বিগুণ, কাঁধ চওড়া, শরীরটা মিশমিশে কালো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওর মাথা নেই, ঘাড়ের জায়গাটা ফাঁকা। তবুও সেই দিক থেকে যেন শব্দটা বের হচ্ছে, ঘর ঘরে একটা বিভৎস আওয়াজ। আর ডান হাতে ধরা আছে একটা বড় ধারালো কাস্তে। চাঁদের আলোয় তার ধারটা চিকচিক করে উঠছে। ততক্ষণে ঝন্টু, পলাশ আর বলাইও এসে পৌঁছেছে। আমি তখন হেরিকেনটা হাতে তুলে হাঁ করে দাঁড়িয়ে, কথা বলার শক্তিটুকুও নেই। ওরা আমার পাশে এসে দাঁড়াতেই একসঙ্গে সেই দৃশ্যটা দেখল। হ্যারিকেনের হলদে আলো এবার মূর্তিটার উপরে পড়তেই আরো স্পষ্ট হয়ে উঠল। সারা গায়ে কাদা মাখামাখি, যেন ঠিক এই মাত্রই মাটির তলা থেকে উঠে এসেছে। শরীরটা বিশাল বিকৃত, মাথাহীন সেই ধরটা দাঁড়িয়ে আছে নিঃশব্দে, হাতে ধরা সেই ধারালো কাস্তে নিয়ে।
এবারও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল জালটার দিকে। সেই সঙ্গে জালে জড়িয়ে থাকা পাখিগুলো পরিত্রাহী চিৎকার করে উঠতে লাগলো। সেই পাখিগুলোর দিকেই তার লোভ। এই দৃশ্য দেখে একসঙ্গে চিৎকার করে উঠলাম আমরা। আর ঠিক সেই মুহূর্তেই সেই কবন্ধটা থমকে গেল। তারপরে একটা প্রবল হারিম করা গর্জন করে উঠে কাস্তে উঁচিয়ে আমাদের দিকে তেড়ে এলো। আমরা তখন আর কিছু ভাবার অবস্থায় ছিলাম না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করেছি। উলুবনের ভেতরে ঢুকে পা জড়িয়ে যাচ্ছে, কোথাও কাদায় পিছলে যাচ্ছি, কোথাও আবার উঁচু ঘাসে পা আটকে যাচ্ছে। তবু থামার উপায় নেই। পেছন থেকে শুনতে পাচ্ছি সেই ভারী পায়ের ধূপ ধূপ শব্দ, আর মাঝে মাঝে সেই গর্জন। মনে হচ্ছিল এক মুহূর্ত থামলেই ও আমাদের ঘাড়ের কাছে এসে পড়বে। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, গলা শুকিয়ে কাঠ, কিন্তু তবু ছুটে চলেছি মৃত্যু ভয়ে। মৃত্যু ভয় কাকে বলে সেদিন বুঝেছিলাম। মনে হচ্ছিল এই শেষ, আর এক পা পিছিয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না, শুধুই অন্ধকার। জ্যোৎস্নার ফিকে আলো আর সেই ভয়ঙ্কর শব্দটা আমাদের পেছনে তাড়া করে আসছে। পেছনে কে কোথায় আছে দেখার সময় নেই, তবুও কানে ভেসে আসছে বলাই আর পলাশ, ঝন্টু আমার পেছন পেছন দৌড়াচ্ছে। হঠাৎ একটা প্রবল চিৎকার, ঝন্টু! আমি আর থাকতে পারলাম না। ছুটতে ছুটতে পেছন ফিরে তাকাতেই একটা বিভৎস দৃশ্য দেখলাম। সে দৃশ্য কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর। ঝন্টু মাটিতে পড়ে গেছে, আর সেই কবন্ধ পিশাচটা তার বুকের উপরে চেপে বসেছে। হাতে ধরা সেই ধারালো কাস্তে দিয়ে একের পর এক কোপ বসিয়ে চলেছে ঝন্টুর গলায়। রক্ত ছিটকে উঠছে, ঝন্টুর পাটা ছটফট করছে, ঠিক একটু আগে জালে জড়িয়ে থাকা সেই পাখিগুলোর মতো। কিন্তু আমরা ছিলাম নির্বিকার। প্রাণীর মায়া সকলেরই আছে। আমরা ছুটতে ছুটতে গ্রামের সীমানার কাছে এসে পৌঁছালাম। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমরা তিনজনেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। অনেক পরে যখন একটু স্বাভাবিক হলাম, তখন গ্রামের লোকের মুখে একটা অদ্ভুত গল্প শুনেছিলাম। এই কসাইডাঙ্গার মাঠটা কোনো সাধারণ মাঠ নয়। বহু বছর আগে তখন এই অঞ্চলে নীল চাষের বড় দাপট ছিল। ইংরেজ সাহেবরা জোর করে গ্রামের মানুষদেরকে দিয়ে নীল চাষ করাতো। খেতে ধান চাষের বদলে নীল, আর সেই নীলের জন্যই জমি নষ্ট হয়ে যেত, মানুষ না খেয়ে মরত। এই গ্রামে ছিল তেমনই এক অত্যাচারী সাহেব। তার নাম কি কেউ ঠিক করে বলতে পারত না, তবে সবাই তাকে নীলকুঠির সাহেব বলে চিনত। সে ছিল ভীষণ নিষ্ঠুর। কোনো চাষি যদি নীল চাষ করতে অস্বীকার করত তবে তাকে শেষ করে দিত। এমনকি তার পরিবারের লোকজনকেও রেহাই দিত না। দিনের পর দিন, বছরের পর বছর এই অত্যাচার সহ্য করেছিল গ্রামের মানুষ। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে। একদিন ঠিক এমনই এক রাত, চতুর্দশীর জ্যোৎস্না ভরা রাত, গ্রামের কয়েকজন সাহসী মানুষ গোপনে একজোট হলো। তাদের চোখে তখন ভয় ছিল না, শুধু ছিল প্রতিশোধ। রাত গভীর হলে তারা নিঃশব্দে ঢুকে পড়ে সাহেবের কুঠিতে। কেউ বুঝে উঠবার আগেই
এক কোপে সেই সাহেবের গলা ধর থেকে আলাদা করে ফেলে। লোকজন বলতো তারপর তারা সেই ধর আর মাথাটা আলাদা করে ওই কসাইডাঙ্গার মাঠে এনে পুঁতে দেয়। সেই রাতের পর থেকে ওই মাঠে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতের বেলায় গেলে নাকি শোনা যায় ঘড়ঘড়ে একটা শব্দ, আর মাঝে মাঝে দেখা যায় একটা মাথাহীন ছায়ামূর্তি হাতে ধারালো কাস্তে, আর সে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়। গ্রামের লোকেরা বলে এখনো নাকি সেই সাহেব তার কাটা মাথাটা খুঁজে বেড়ায়। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন রতন জেলের দ্বিতীয় গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।